আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পরিচিত পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে মূলত 3টি ঘটনা, এবং 3টি ঘটনায় একদম জমজমাট। 3টি ঘটনা শুনলেই মনে হবে এরকমও হতে পারে, এরকম হওয়া কি পসিবল। যাই হোক, একদম কথা বাড়াবো না, তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই। চলো এবার আমরা শুরু করে দেব প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রণজিৎ, নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। আমি অনেক দিন ধরেই তোমার ভৌতিক কথা চ্যানেলটা শুনি। তোমার ঘটনাগুলো শুনে মনে হয় যেন আমি নিজেই ঘটনার মধ্যে আছি। তাই ভাবলাম আজ আমার জীবনের এক বাস্তব অভিজ্ঞতা তোমায় লিখে পাঠাই। এটা প্রায় 7 বছর আগের কথা, কিন্তু আজও যখন রাতের দিকে মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমাদের গ্রামটা ছোট, চারপাশে ধানক্ষেত, পুকুর আর দূরে একটুখানি বাঁশবন। গ্রামের নাম বলছি না, কারণ এখনও ওখানকার মানুষ এই ঘটনার নাম শুনলে আঁতকে ওঠে। ঘটনাটা ঘটেছিল আশ্বিন মাসের এক শনিবার রাতে। তখন আমি ক্লাস 12-এ পড়ি। সেদিন বিকেলে হালকা বৃষ্টি হয়েছিল, হাওয়া চলছিল একদম ঠান্ডা। সন্ধ্যের পরে আমরা কয়েকজন বন্ধু মাঠের ধারে বসে গল্প করছিলাম। একটু পরে বাড়ি ফিরলাম। আমাদের বাড়িটা গ্রামটার একদম শেষ প্রান্তে। পেছনে একটা বড় পুকুর আর ওপারে একটা পুরনো আম বাগান। সেই বাগানটার নাম সবাই বলে দেওল বাগান, কারণ ওখানে নাকি আগে একটা ছোট মাটির মন্দির ছিল, এখন ভাঙা ইট পাথরের মতন পড়ে আছে। রাত তখন 9:30 মতন। খাওয়া দাওয়া সেরে আমি বারান্দায় বসে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমাদের পুকুরের দিক থেকে যেন কেউ হাঁটছে, জল ছেটানোর মতন শব্দ। তারপর একটা হালকা খ্যাক খ্যাক হাসির আওয়াজ। প্রথমে ভাবলাম কুকুর হবে, কিন্তু কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত গন্ধ পেলাম, একটা পুরনো ভেজা মাটির গন্ধ আর ধোয়া ওঠা আগুনের মতো একটা গন্ধ। বুকের ভেতর কেমন যেন ঠান্ডা লাগতে শুরু করলো। আমাদের পুকুরের পাশে একটা বড় কাঁঠাল গাছ আছে, সেখানেই দেখলাম সাদা কাপড়ে ঢাকা এক মহিলা দাঁড়িয়ে আছে। চুলগুলো লম্বা, একেবারে মুখের ওপর ঝুলে পড়েছে। প্রথমে মনে হলো কারোর ছায়া পড়েছে হয়তো, কিন্তু যখন সে ধীরে ধীরে পুকুরের দিকে নামলো তখন স্পষ্ট দেখা গেল সে আসলেই এক মহিলা, আর তার পা দুটো উল্টো। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কিছুক্ষণ আমি নড়তেও পারিনি, চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। হঠাৎ সে মাথা তুলে আমার দিকে তাকালো, চোখ দুটো লাল, একদম আগুনের মতো জ্বলছে। আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মা তখন ঘুমিয়েছিলেন। আমি তাকে জাগালাম, কিন্তু বাইরে তখন একদম নিস্তব্ধতা, শুধু কুকুরের মৃদু ডাক আর দূরে প্যাঁচার আওয়াজ। পরের দিন সকালে গিয়ে দেখি কাঁঠাল গাছটার নিচে ভিজা কাদা মাটিতে সত্যি সত্যি একজোড়া পায়ের ছাপ, কিন্তু পেছন দিকে। আমি আর কিচ্ছু বললাম না, শুধু ভাবতে লাগলাম গত রাতে যা দেখেছি সেটা কি স্বপ্ন ছিল? কিন্তু এখানেই শেষ নয়। আসল ঘটনাটা ঘটেছিল তার ঠিক 3 দিন পর। সেই রাতে গ্রামে এক বৃদ্ধ মানুষ মারা গিয়েছিলেন। আমাদের পাশের বাড়ির দাদু, নাম ছিলেন নরেন চক্রবর্তী। আমরা সবাই শ্রাদ্ধের আয়োজন করছিলাম। দুপুরবেলা যখন সবাই কাজে ব্যস্ত, তখন আমার মা পুকুরে বাসন ধুতে গিয়েছিলেন। হঠাৎই চিৎকার। আমি দৌড়ে গিয়ে দেখি মা অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর অদ্ভুতভাবে জল থেকে যেন ঠান্ডা বাতাস উঠছিল, আর পুকুরের মাঝখানে হালকা একটা ধোঁয়া ভাসছিল। মাকে ঘরে এনে জ্ঞান ফেরালে তিনি বলেন, ওখানে একটা মেয়ে বসেছিল রে, পুকুরের মাঝখানে হাসছিল আমার দিকে তাকিয়ে। সেদিন সন্ধ্যের পর পুরো গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। কেউ বলছে রাতের বেলা দরজায় ঠক ঠক আওয়াজ শুনেছে, কেউ বলছে উঠোনে জল পড়ছে অনবরত অথচ বৃষ্টি নেই। গ্রামের বৃদ্ধরা বলল ওই বাগানের মন্দির ভাঙার পর থেকে এসব হচ্ছে। আমাদের গ্রামের এক বৃদ্ধ হরিপদ কাকা, তিনি বলেছিলেন বহু বছর আগে ওই আমবাগানের মন্দিরে নাকি এক সাধু বাবা থাকতেন।
তার মৃত্যুর পর কিছু গ্রামবাসী নাকি ওখানে কাঠ কাটতে গিয়েছিল। সেই সময় এক তরুণী রহস্যজনকভাবে পুকুরে ডুবে মারা যায়। তারপর থেকেই পুকুরের ধারে অশুভ কিছু ঘোরে বলে অনেকেই জানত, কিন্তু কেউ গা দেয়নি। তারপর থেকে প্রায় 1 সপ্তাহ গ্রামে সন্ধে নামলেই সবাই ঘরের দরজা বন্ধ করে দিত। আমি রাতে আর বারান্দায় বসতাম না, কিন্তু মানুষের কৌতূহল যে সহজে মরে না। এক রাতে আমার বন্ধু বাবাই বলল, চল ওই বাগানটা ঘুরে দেখি সত্যি আছে কিনা কিছু। আমি অনেক অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। আমরা দুজন হাতে টর্চ নিয়ে বেরোলাম। রাত তখন প্রায় 10টার মতন। চারপাশে হালকা কুয়াশা। আমবাগানের গায়ে ঢোকার মুখে কেমন একটা ঠান্ডা লাগলো শরীরে। গাছের পাতাগুলো হাওয়ায় কাঁপছে, কিন্তু বাতাস প্রায় ছিল না। হঠাৎ একটা আওয়াজ, জলের ছ্যাক ছ্যাক। আমরা দুজনেই থেমে গেলাম। টর্চের আলো ফেলতেই দেখলাম একজন মহিলা, একেবারে সেই সাদা কাপড়ের মতোই, ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে। তার মুখের অর্ধেক ঢাকা, কিন্তু নিচের অংশে রক্তের মতো দাগ। আমি আর বাবাই দুজনেই জমে গিয়েছিলাম। টর্চের আলো কাঁপতে লাগলো। সে হঠাৎ এক ঝলকে সামনে চলে এলো। তার মুখটা একেবারে বিকৃত, চোখ দুটো জ্বলছে। আমরা দৌড়ে পালিয়ে এলাম। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম একটানা পায়ের শব্দ আমাদের পেছনে আসছে। আমরা বাড়ি পৌঁছে দরজা বন্ধ করেই একদম চুপচাপ বসে পড়লাম। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছিল। সকালে বাবা জ্বরে পড়ে গেল। বকাঝকা করতে গিয়ে ওর মা বললেন, রাতে নাকি ঘুমের মধ্যেও চিৎকার করছিল, ও ওই মহিলা আসছে, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। একটানা একই কথা। এরপর থেকে আমরা কেউ ওই বাগানের ধারে যাইনি। গ্রামের পুজো কমিটির লোকেরা মন্দিরটার জায়গায় পুজো দিল। মাটির ঢিপিটা আবার মেরামত করা হলো। ধীরে ধীরে সব কিছু শান্ত হলো। কিন্তু আমি আজও মাঝে মাঝে রাতের দিকে বারান্দায় বসে থাকলে সেই ভেজা মাটির গন্ধ পাই। মনে হয় পুকুরের ওপারে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। এই ঘটনাটা আজও গ্রামের মানুষ সবাই জানে, কিন্তু কেউ মুখে উচ্চারণ করে না। বললেই না কেউ ফিরে আসে। আমি জানি না অমিতদা তুমি এসব বিশ্বাস করো কি না, কিন্তু আমি যা দেখেছি সেটা স্বপ্ন হতে পারে না। আজও মাঝরাতে হঠাৎ জানলার পাশে বাতাস লাগলে মনে পড়ে যায় সেই ঠান্ডা শরতের রাত, সেই কাঁঠাল গাছের নিচের ছায়া, আর সেই কাদা কাপড়ে ঢাকা মুখিন মহিলাটাকে। দাদা, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো এই ঘটনাটা শোনার জন্য। আশা করছি ঘটনাটা সকলের ভালো লাগবে। তোমার এই সুমধুর কণ্ঠে আমি এই ঘটনাটা শোনার অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদেরও জীবনে যদি এমন ঘটনা ঘটে থাকে, কোনো রকম দ্বিধাবোধ রেখো না, আমাদের সাথে শেয়ার করো। আমরা তোমাদের ঘটনা হাজার হাজার লোকের কাছে, লক্ষ লক্ষ লোকের কাছে ছড়িয়ে দেব, যেটাতে তোমরা বুঝতে পারবে যে কিছু এমন আছে যেগুলো তোমাদেরও ভাবতে শেখায়, যাতে সবাই জানবে যে সত্যি কত মানুষের সঙ্গে কত কিনা ঘটে। এই পৃথিবীতে অনেক কিছু ঘটতে পারে। যাই হোক, তোমরা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করোনি তারা বেশি বেশি করে শেয়ার করে দাও। যারা 10:45 আসছো না তাদেরকে বলবো প্লিজ তোমরা 10:45 আসো। প্রথমের যে ইনিশিয়াল ভিউটা সেটা আমাদের জন্য খুব ম্যাটার করে, আমাদেরকে মোটিভেট করে, আমাদের এই ভিডিওগুলোকে আরও লোকের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করে। তাই জন্যই বলছি তোমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, প্রথম 1 ঘন্টার মধ্যে আসার চেষ্টা করো, তাতে আমি খুব খুশি হব। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা অবশ্যই চলে এসো। এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন এনাম। ও দার্জিলিং জেলার এক কলেজের ছাত্র। ঘটনাটা ঘটেছিল প্রায় 4 বছর আগে। কলেজের অ্যাডভেঞ্চার ক্লাব থেকে ওরা মোট 8 জন গিয়েছিল পাহাড়ি জঙ্গলের ভেতর 1 সপ্তাহের ক্যাম্পিং ট্রিপে। জায়গাটা দার্জিলিং জেলার ভেতরেই, কিন্তু শহরের বাইরে, ঘন বন আর ছোট ছোট ঝর্ণার পাশে। শীতকাল তখন, ঠান্ডা হাওয়া, চারপাশে কুয়াশা, আর দূরে পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে। প্রথম 2 দিন সব কিছু ঠিকঠাক চলছিল। সকালবেলা ট্রেকিং, বিকেলে রান্না, রাতে আগুন জেলে গান গাওয়া। কিন্তু তৃতীয় দিনের রাতেই সব বদলে গেল। সেদিন দুপুর থেকে আবহাওয়াটা বদলাতে শুরু করেছিল। হঠাৎ করে মেঘে ঢেকে যায় আকাশ, তারপর শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। ওরা সিদ্ধান্ত নেয়
তাঁবুতে থাকবেই, নিচে নামবে না। রাত প্রায় 2:30 নাগাদ সবাই মিলে রান্না সারল। হাসি ঠাট্টা, গল্পগুজব, পাহাড়ের নীরবতার মধ্যে দূরে ঝর্ণার আওয়াজ, আর মাঝে মাঝে বাতাসে পাইন গাছের ডাল দুলছে। এনাম জানায় রাত তখন প্রায় 10:30। হঠাৎ একটা শব্দ হলো, যেন কোনো ভারী কিছু পড়ল বনের মধ্যে। প্রথমে কেউ পাত্তা দেয়নি, ভেবেছিল কোনো পশু হবে, কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দটা এলো। এবার যেন আরও কাছে, যেন কেউ পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে তাঁবুর চারপাশে। সবাই চুপচাপ হয়ে গেল, আলো নিভিয়ে সবাই কান পেতে রইল। আওয়াজটা একবার একদম পাশে, আবার হঠাৎ দূরে। একসময় দলের এক সদস্য বলল, হয়তো পাহাড়ি কুকুর হবে, ওরা ঘুরে বেড়ায়। সবাই হেসে শান্ত হতে চাইল, কিন্তু ইনামের মনে হচ্ছিল কিচ্ছু ঠিক নেই। ওই তাঁবুর পাশেই ছিল এক ছোট্ট পাথরের ঢিবি, আর ওর মনে হচ্ছিল ঠিক ওই দিক থেকেই তো তাকিয়ে আছে। রাত প্রায় 11টা। বাইরে বাতাস বেড়েছে, কুয়াশা ঘন হয়ে গেছে, তাঁবুর ভেতর আগুন নিভে গেছে অনেকক্ষণ। হঠাৎ দূর থেকে খুব মৃদু গলায় আওয়াজটা এলো, যেন কেউ ডাকছে, হ্যালো, কেউ আছো? সবাই চমকে উঠল। দলের এক সিনিয়র বলল, কে? কিন্তু কোনো উত্তর নেই। মিনিট 5 পর আবার একই আওয়াজ, এবার একটু কাছে, হ্যালো, কেউ আছো? গলার স্বরটা অদ্ভুত ঠান্ডা, একদম নিস্তেজ। এনাম বলল, এখানে তো আর কেউ থাকার কথা নয়। ওরা সাহস করে টর্চ নিয়ে বাইরে বেরোলো, কিন্তু বাইরে একটাও মানুষ নেই। চারিদিক কুয়াশায় ঢাকা, শুধু গাছের পাতা কাঁপছে বাতাসে। হঠাৎ দলের এক ছেলেটা টর্চ ঘুরিয়ে দেখল পাথরের ঢিবির উপরে একটা কাপড়ের টুকরো নড়ছে। ওরা কাছে গেল, দেখল একটা কাপড়, যেন কোনো শাড়ির অংশ, কিন্তু পুরনো, ভেজা আর কাদা মাখা। ঠিক তখনই হঠাৎ পাশের গাছের আড়াল থেকে একটা ছায়া নড়ল। মানুষ না, বোঝা যাচ্ছিল না, কিন্তু শব্দটা একদম নিঃশব্দ। ওরা সবাই আতঙ্কে পিছিয়ে এলো। কেউ বলল, চলো ভেতরে চলো। সবাই তাঁবুর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এনাম বলল, আমার মনে হচ্ছে কেউ আছে ওখানে। রাত তখন প্রায় 1টা। বাইরে হঠাৎ অদ্ভুত ঠান্ডা পড়ে গেল। তাঁবুর ভেতরেও নিঃশ্বাস জমে যাচ্ছিল। দলের মধ্যে কেউ ঘুমোতে পারছিল না। এমন সময় তাঁবুর বাইরে পায়ের শব্দ শোনা গেল। এবার ডান দিক দিয়ে গেল, আবার বাম দিক দিয়ে ফিরে এলো, যেন কেউ ঘুরে ঘুরে দেখছে। তারপর নেমে গেল একদম তাঁবুর সামনে নিস্তব্ধতা। এনাম ফিস ফিস করে বলল, এই, ওখানে কে দাঁড়িয়ে আছে? সবাই নিঃশব্দ, কেউ শ্বাস নিচ্ছে না। হঠাৎ এক মুহূর্তে তাঁবুর কাপড়টা টান মারল কেউ, জোরে, যেন বাইরে থেকে কেউ টেনে ধরছে। সবাই একসাথে চিৎকার করে উঠল। বাইরে টর্চ জ্বালিয়ে চেক করতে যাওয়ার সাহস কেউ পেল না। আওয়াজটা থেমে গেল, কিন্তু বাইরে যেন কেউ এখনো হাঁটছে। এনাম জানাই রাত 3টার দিকে একটু ঘুম এসেছিল, কিন্তু হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। কেউ যেন তাঁবুর একেবারে পাশে দাঁড়িয়ে ফিস ফিস করছে। সে শুনতে পেল অস্পষ্ট স্বর, তোমরা এখানে কেন? সে চমকে উঠল, অন্যদের জাগাতে গেল, কিন্তু সবাই তখন আধো ঘুমে। ওর গলা শুকিয়ে গেল। সে শুধু কাপা গলায় বলল, কে? কোনো উত্তর নেই। আবার সেই একই স্বর, তোমরা এখানে কেন? সকালে ওরা সবাই ক্লান্ত মুখে ঘুম ভেঙে উঠে বাইরে বেরোলো, কিন্তু বাইরে যা দেখল সেটা দেখে কারোর মুখে কথা বেরোলো না। তাঁবুর চারপাশে অসংখ্য পায়ের ছাপ, কিন্তু সব এক পায়ে, যেন এক পা দিয়েই কেউ চারিদিক ঘুরেছে তাঁবুর চারপাশে। রাতটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর থেকেই পাহাড়ের বাতাসে এক অজানা স্যাঁতস্যাঁতে গন্ধ ভাসছিল, যেন পুরনো মাটির গন্ধের সাথে কারোর ঘামের গন্ধ মিশে আছে। সবাই তখন তাঁবুর সামনে বসে গল্প করছিল। টর্চের আলোয় মুখগুলো কখনো উজ্জ্বল, কখনো অন্ধকার। হাসির শব্দ হচ্ছিল, কিন্তু কোথাও যেন একটা চাপা অস্বস্তি কাজ করছিল। রাত প্রায় 11টা নাগাদ এক বন্ধুর পেটে ব্যথা শুরু হলো। সবাই মিলে মশকরা করছিল, কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছিল সত্যিই কষ্ট পাচ্ছে। তাঁবুর পেছনের দিকে পাহাড়ি জঙ্গলের মধ্যেই ছিল এক পুরনো কাঠের কুঁড়ে ঘর।
লোকজন বলে আগে সেখানে এক বৃদ্ধ থাকতো, এখন নাকি খালি পড়ে আছে। তবে ঘরটা একদম ভাঙাচোরা। সেই ঘরের কাছেই নাকি একটা ছোট্ট ঝর্ণা আছে, সেখানে ঠান্ডা জল পাওয়া যায়। কেউ কেউ বলল ওখান থেকে জল আনলে খেতে সুবিধা হবে। 3 জন মিলে গেল ওইদিকে। টর্চ হাতে রাস্তাটা যত এগোতে লাগলো, বাতাসে এক অদ্ভুত শোষো আওয়াজ উঠছিল। পাতাগুলো কাঁপছিল, যেন কেউ সেগুলো নাড়ছে। ঘরটা দেখতে পেল ওরা। ভাঙাচোরা দরজা আধ খোলা। টর্চের আলো পড়তেই ভেতরের ছায়ার মতো কিছু নড়ে উঠল। একজন বলল, ওই দেখ, বিড়াল হবে। কিন্তু সেই মুহূর্তে এক কাঁপা গলার আওয়াজ এলো, এই থামো, কে ওখানে? সবাই জমে গেল। আওয়াজটা মানুষের মতো, কিন্তু কোনোভাবে অদ্ভুতভাবে দীর্ঘ হয়ে গেল, যেন দূর থেকে নয়, একদম কানের পাশে। ওরা পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ টর্চটা নিভে গেল। অন্ধকারের মধ্যে কেবল শোনা যাচ্ছিল ঝর্ণার শব্দ আর কারোর হাঁটার আওয়াজ। কেউ কিছু না বলে দৌড়ে তাঁবুর দিকে ফিরে এলো। বাকিদের মুখের দিকে তাকাতেই বোঝা গেল ওরা কিছুই বলতে পারছে না, ঠোঁট শুকিয়ে গেছে। সবাই একসাথে চুপচাপ বসে রইল। বাতাসের সঙ্গে সেই কাপা গলার আওয়াজ যেন বারবার ভেসে আসছিল, কে ওখানে? সেই রাতে আর কেউ ঘুমোতে পারেনি। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তাঁবুর চারপাশে দেখা গেল মাটিতে ভেজা পায়ের ছাপ। কোনো জুতোর নয়, একদম খালি পায়ের, আর আকারে অনেকটাই বড়। স্থানীয় গাইড বলল ওই দিকটা এড়িয়ে চলাই ভালো ছিল, রাতে ঝর্ণার পাশে কেউ যায় না। ওর চোখে ভয় ছিল, কিন্তু সে কথাটা বলার পর যেন একটু থেমে ফিসফিস করে বলল, যে কুড়ে ঘরটা দেখেছিলেন, ওখানে এক বৃদ্ধ থাকতেন বহু বছর আগে। তিনি মারা যাওয়ার পর কেউ আর টিকে থাকতে পারেনি ওই জায়গায়। আসলে তখনও কেউ জানতো না আসল ঘটনার শুরুটা আসলে সেদিন রাতেই হয়েছিল, যখন তাঁবুর এক কোণে বসে থাকা ছেলেটি চুপচাপ নিজের দিকে তাকিয়েছিল। আর কারোর নজর যায়নি যে তার পায়ের নিচের ভেজা মাটি তখনও নরম, যেন কেউ ঠিক একমাত্র হেঁটে গেছে ভেতর দিয়ে। রাত তখন মোটামুটি 2:30। পাহাড়ের হাওয়া ততক্ষণে আরও ঠান্ডা হয়ে গেছে। তাঁবুর ভেতরে নিঃশব্দে শুয়ে থাকা ছেলেগুলো একে অপরের শ্বাস শুনছিল। বাইরে থেকে কেবল বাতাসের শব্দ, মাঝে মাঝে যেন কারোর নরম পায়ের শব্দ মাটির ওপর টেনে টেনে যাচ্ছে। অরিন্দম প্রথমে ভাবল হয়তো পাহাড়ি কোনো কুকুর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পরের মুহূর্তেই ও শুনল সেই টানাটানির শব্দটা যেন তাঁবুর একদম গায়ে এসে থেমে গেল। এক মুহূর্তের জন্য কেউ নিঃশ্বাস ফেলল না। বাইরে থেকে মনে হলো কেউ তাঁবুর কাপড়টা হালকা করে চাপ দিচ্ছে। আঙুলের মতো সরু কিছু একটা নিচের দিক থেকে স্পর্শ করছে, যেন ভেতরে ঢুকতে চাইছে। অরিন্দম ধীরে ধীরে হাত বাড়িয়ে রাহুলের কাঁধে ছই, ফিসফিসিয়ে বলে, তুই শুনেছিস রাহুল? রাহুল কাঁপা কাঁপা গলায় বলল, চুপ থাক, বাইরে কেউ হাঁটছে। তারা তখন একদম নিস্তব্ধ। 1-1.5 মিনিট পর তাঁবুর বাইরে থেকে একটা শব্দ শোনা গেল, একটা নারীর কণ্ঠস্বর, খুব নিচু, যেন বাতাসের সাথে মিশে যাচ্ছে। তাঁবুর ভেতরে থাকা কেউই উত্তর দেয়নি, কিন্তু সেই কণ্ঠটা যেন তাঁবুর চারপাশে ঘুরে বেড়াতে লাগলো, ডান দিক থেকে বাম, তারপর পেছনের দিক থেকে। কেউ কিছু বলতে সাহস পেল না। রাহুল মোবাইলের টর্চ জ্বালাতে গেল, কিন্তু সুইচ টিপে দেখল স্ক্রিন একদম কালো, ফোন ডেড। একসময় বাইরে থেকে একটা ছায়া দেখা গেল, তাঁবুর কাপড়ে পড়েছে, লম্বা চুল, ঝুঁকে দাঁড়িয়ে থাকা কারোর ছায়া। অরিন্দম সেই দৃশ্য দেখে গলা শুকিয়ে ফেলল। ওর মনে হচ্ছিল সেই ছায়াটা একদম নিঃশব্দে হাঁটছে। তারা সবাই একসঙ্গে বাইরে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু বাইরে কিছুই নেই, কেবল নিস্তব্ধ পাহাড়ি বাতাস, অন্ধকার, আর সেই ভিজে ঘাসে 4টে স্পষ্ট পায়ের ছাপ, যেন কেউ একা একা ঘুরে বেরিয়েছে তাঁবুর চারপাশে। সেই রাতের পর কেউ আর চোখ বন্ধ করতে পারেনি। ভোর হওয়ার একটু আগেই হঠাৎ বাইরে থেকে আবার সেই নারী কণ্ঠ শোনা গেল, ওরা এখনও নিচেই আছে। সবাই একসাথে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেই মুহূর্তে হাওয়ার সঙ্গে তাঁবুর দড়ি ছিঁড়ে যায়, আর পরের মুহূর্তে তারা সবাই দেখতে পায় নিচের ঢাল বেয়ে একটা শাড়ির মতন কিছু উড়ে যাচ্ছে। ভোরের প্রথম আলোটা পাহাড়ের চূড়া ছুঁয়ে নেমে এলো। রাহুল বলল, চলো নিজের গ্রামটা থেকে একটু জল নিয়ে আসি, এরপর এখান থেকে পালাই।
সবাই সম্মত হলো। ব্যাগপত্র গুছিয়ে তারা পাহাড়ি ঢাল বেয়ে নামতে শুরু করলো। কিছুদূর গিয়ে এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো। ধুতি পরে বাঁশের ঝুড়ি নিয়ে ওপরের দিকে উঠছিলেন। অরিন্দম সাহস করে বলল, কাকু, কাল রাতে এখানে কেউ ছিল নাকি? বৃদ্ধ লোকটা থেমে চুপচাপ তাকালো। কয়েক মুহূর্ত পরে সে খুব ধীরে বলল, ওই মাঠে রাতে কেউ একা থাকে না বাবা। ওইখানে আগুন লেগেছিল একবার। 5 জন মেয়েরা ক্যাম্প করছিল। ওদের তাঁবুতেই আগুন লাগে, সবাই মারা যায়। অরিন্দমরা একে অপরের মুখের দিকে তাকালো। কারোর মুখে কথা নেই। অরিন্দমরা একে অপরের মুখের দিকে তাকালো। রাহুলের হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। ওরা আর দেরি না করে তাঁবুর জায়গায় ফিরে এলো। আর কোনো রকম দেরি না করে সেখান থেকে বেরিয়েও গেল। তারপরেও লিখছে, দাদা, জানি না সেই 7টা দিন ওখানে কাটালে আমাদের সঙ্গে আর কি হতো। আমরা আর একদম দেরি করিনি। 2-3 দিন সাহস করেছিলাম, কিন্তু পসিবল হয়নি থাকার। তো এই ছিল ঘটনা। যদি তোমার মনে হয় ঘটনাটা শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। আর আমি বলি, এটা একদম বানানো কোনো ঘটনা নয়। অনেকে বলবে যে এটা হতেই পারে না, কিন্তু পাহাড়ি অঞ্চলে এমন অনেক কিছু ঘটে যেগুলো তোমরা ভাবতেও পারবে না, যেগুলো কল্পনার বাইরে। আমার মনে হয় যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তারা এগুলো বুঝবে, নাহলে বলবে এগুলো বানানো, এগুলো স্ক্রিপ্টেড। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও। না গো, এটা আমি শুনেছি, পাহাড়ি অঞ্চলে এরকম ঘটনা অনেক ঘটে। জানি না এটা বানানো না সত্যি, কারণ আমি তো আর সেভাবে যাচাই করতে পারি না। যেগুলো শুনে মনে হয় যে হতে পারে সেগুলোই আমি শোনাই। কারণ তুমি দার্জিলিং থেকে পাঠিয়েছো, আমি তো আর সেখানে গিয়ে ভিজিট করে ঘটনা এসে যাচাই করে তারপরে শোনাতে পারবো না, তাই না? তবুও আমি সবাইকে বলি যে সবাই অথেন্টিক ঘটনায় পাঠাও, কেউ কিছু বানিয়ে লিখে পাঠিও না। নিজেদের ঘটনা, অথেন্টিক ঘটনা শুনতে ভালো লাগে, আর আমাদের মোটিভ সেটাই। যাই হোক, তুমি খুব ভালো করে লিখেছো। আশা করছি আমাদের পরিবারের সকলের ভালো লাগবে। তবে একটা কথা বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচে তার কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি সন্দীপ। এখন প্রায় 7 বছর ধরে আমেরিকায় আছি। প্রথমে পড়াশোনা করতে এসেছিলাম, এখন কাজ করছি একটা ছোট্ট কোম্পানিতে। আসলে তোমার ভৌতিক কথা চ্যানেলটা আমি নিয়মিত দেখি। প্রায় প্রতিদিন অফিস থেকে ফিরে তোমার ভিডিও শুনে ঘুমোই। অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে আমার জীবনের এক সত্যি ঘটনা লিখে পাঠাবো, কিন্তু ঠিক সাহস পাচ্ছিলাম না। কারণ ঘটনাটা এতটাই অদ্ভুত, এতটাই ভয়ানক যে আজও আমি সেটা ভাবলে ঠান্ডা ঘাম হয়। তবু আজ লিখছি, কারণ মনে হচ্ছে এই কথাটা কারোর সাথে ভাগ না করলে হয়তো আমার মনটা শান্ত হবে না। ঘটনাটা প্রায় 3 বছর আগের। তখন আমি টেক্সাসের একটা শহরে থাকতাম, নাম বলছি না। খুব ছোট্ট শহর, শান্ত পরিবেশ, চারপাশে গাছপালা আর লেক। সে সময় আমি আর আমার 3 বন্ধু একটা পুরনো বাড়ি ভাড়া নিয়েছিলাম। অফিসের কাছেই ছিল, দামও তুলনামূলকভাবে কম। বাড়িটা দেখে প্রথমে কিছুটা অদ্ভুত লেগেছিল। বাইরে থেকে দেখতে একদম সিনেমার মতন। কাঠের তৈরি দোতলা একটা বাড়ি, সামনে বারান্দায় দুলতে থাকা চেয়ার, জানলার পাশে শুকনো ফুলের টব। বাড়িওয়ালা একটা বুড়ো লোক, নাম মিস্টার রবার্ট। বেশ শান্ত স্বভাবের মানুষ। তিনি বলেছিলেন বাড়িটা আমার বাবা মার ছিল, এখন খালি পড়ে আছে, তাই ভাড়া দিচ্ছি। আমি ভাবলাম এরকম পুরনো বাড়িতে থাকার মধ্যে একটু অ্যাডভেঞ্চারও থাকবে, তাই তেমন কিছু ভাবিনি। প্রথম সপ্তাহটা একদম স্বাভাবিক গেল। আমরা 4 জন, আমি, রোহিত, বিক্রম আর নিধি। সবাই মিলে রান্না করতাম, অফিস যেতাম, রাতে মুভি দেখতাম। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকেই বাড়িটার পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করলো। রাতে হঠাৎ করে ওপরের ঘর থেকে পায়ের শব্দ আসতো। প্রথমে ভেবেছিলাম কাঠের বাইরে, তাই হয়তো হাওয়ায় শব্দ হচ্ছে। কিন্তু যেটা আমাদের সবাইকে চমকে দিয়েছিল সেটা হলো ওই শব্দটা যেন একদম মানুষের মতো, ধীরে ধীরে হাঁটার মতো। একদিন রোহিত বলল, দেখে আসি ওপরে কে আছে। আমি হেসে বলেছিলাম, চলো দেখি ভূত আছে কি না। কিন্তু ওপরে গিয়ে দেখি একদম ফাঁকা ঘর,
শুধু একটা পুরনো আলমারি, যার দরজাটা সামান্য খোলা, ভেতরে কিছুই নেই, কিন্তু একটা অদ্ভুত গন্ধ, যেন পুরনো কাপড়ে ছত্রাক পড়েছে। সেদিনের পর থেকে আমরা লক্ষ্য করলাম বাড়িটার কিছু জিনিস নড়ে যাচ্ছে নিজের থেকেই। চাবির গোড়া টেবিলের একপাশে রেখে দিলে সকালে দেখা যায় অন্য জায়গায় পড়ে আছে। রাতে কেউ না থাকলেও রান্নাঘরের কল খুলে যায়, ফ্রিজের দরজা হালকা খোলা থাকে। প্রথমে আমরা হাসাহাসি করতাম, বলতাম নিশ্চয়ই কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু যেদিন বিক্রমের সঙ্গে ঘটনাটা ঘটল সেদিন থেকেই আমাদের হাসি বন্ধ হয়ে গেল। সেদিন রাত প্রায় 2টা হবে, সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বিক্রমের চিৎকারে ঘুম ভাঙল। দৌড়ে তার ঘরে গিয়ে দেখি সে বিছানার কোণে বসে কাঁপছে। বলল, আমার ঘরের জানলার বাইরে কেউ দাঁড়িয়েছিল, সাদা সাদা জামা পরা এক মহিলা, চুলগুলো একদম মুখ ঢেকে রেখেছে। আমি আলো জ্বালাতেই ও হঠাৎ উধাও। আমরা বাইরে গিয়ে দেখি ঘরের জানলার নিচে বরফ পড়ে আছে, কিন্তু কোনো পায়ের ছাপ নেই। সেই রাতেই নিধি বলেছিল আমাদের এখান থেকে চলে যাওয়াটাই উচিত, কিন্তু আমরা তখনও ভেবেছিলাম হয়তো বিক্রমের ভ্রম হচ্ছে। এরপরের কিছুদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু এক রাতে আমি নিজেই একটা ঘটনা দেখি। আমি তখন ল্যাপটপে কাজ করছিলাম, রাত প্রায় 1টা। হঠাৎ রান্নাঘর থেকে আওয়াজ এলো, যেন কাচের গ্লাস পড়ে ভেঙে গেল। আমি দৌড়ে গেলাম, কিন্তু দেখি সব ঠিক আছে, শুধু সিঙ্কের পাশে একটা গ্লাসে ফাটল ধরেছে। আমি অবাক হয়ে সেটা তুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঘুরে দেখি কেউ নেই, কিন্তু ঠান্ডা একটা বাতাস আমার কানের পাশে এসে লাগলো, আর মনে হলো কেউ খুব আস্তে করে বলল, গো অ্যাওয়ে। সেই মুহূর্তে আমার শরীরের রক্ত জমে গেল। পরদিন সকালে মিস্টার রবার্টকে ফোন করলাম। উনি একটু চুপ থেকে বললেন, তোমরা যদি চলে যেতে চাও চলে যেতে পারো। আমি জিজ্ঞেস করলাম, কেন, এখানে কিছু হয়েছে? উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বাড়িটায় আমার মা মারা গিয়েছিল অনেক বছর আগে। ওনার মৃত্যুর পর থেকেই মাঝে মাঝে আমি নিজেও কিছু শব্দ শুনেছি, কিন্তু কখনো কাউকে কিছু বলিনি। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু অন্যরা তখনও বিশ্বাস করছিল না। এক রাতে আমরা ঠিক করলাম সিসিটিভি লাগাবো। লিভিং রুমে একটা ক্যামেরা বসালাম। রাতে সবাই নিজ ঘরে গিয়ে ঘুমোলাম। পরদিন ফুটেজ দেখে আমাদের গায়ে কাটা দিল। রাত 3:17 দেখা গেল একটা সাদা ছায়া বারান্দার দিক থেকে ঢুকেছে, ধীরে ধীরে সোফার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তারপর দেওয়ালের পাশে মিলিয়ে যাচ্ছে। আমরা সবাই নির্বাক। রোহিত বলল, এটা হয়তো ক্যামেরার গ্লিচ, কিন্তু আমার মনে হচ্ছিল না যেটা গ্লিচ, কারণ যখন ছায়াটা গেল তখন পর্দাটা হালকা দুলে উঠেছিল, যেন কেউ ওটা ছুঁয়ে গেছে। পরের রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। প্রায় 1টার দিকে নিধির ঘর থেকে আওয়াজ এলো, যেন কেউ জোরে জোরে দরজা ঠুকছে। আমরা দৌড়ে গেলাম। দরজাটা ভেতর থেকে লক করা। ভেতর থেকে নিধির চিৎকার, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমার চুল টানছে। আমরা দরজা ভেঙে ঢুকলাম। দেখি নিধি মেঝেতে পড়ে আছে, মুখে আঁচড়ের দাগ, চুল এলোমেলো। ঘরের বাতাসে এক তীব্র গন্ধ, যেন পোড়া ধূপ বা পুরনো কাঠ। নিধির কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। বলল, ওটা ওই মহিলাই, ঠিক বিক্রম যাকে দেখেছিল। আমার পাশে এসে বলল, তোমরা এখানে কেন? তারপর চুল টেনে মেঝেতে ফেলল। আমরা বুঝে গেলাম আর থাকা যাবে না। পরদিন সকালেই আমরা বাড়ি ছেড়ে দিলাম। মিস্টার রবার্টকে চাবি ফেরাতে গিয়ে উনি বললেন, আমি জানতাম। উনি মুখ নামিয়ে বললেন, আমার মা ওই ঘরেই আত্মহত্যা করেছিল যখন আমি ছোট। তখন থেকে এই বাড়িটা শান্তি পায়নি। তবে এখানে কেউ কেউ থাকতে পারে, আবার কেউ কেউ পারে না। হয়তো আমার মার তোমাদের পছন্দ হয়নি। আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এরপর আমরা অন্য জায়গায় চলে যাই, কিন্তু এই বাড়ির কথা ভুলতে পারিনি। কয়েক মাস পর আমি আবার গিয়েছিলাম ওই শহরটায় এক অফিস মিটিংয়ের জন্য। কৌতূহলবশত গিয়ে দেখলাম বাড়িটা তখনও পরিত্যক্ত। মনে হয় ওই বাড়িটা এখনও আছে। এই পর্যন্তই আমার অভিজ্ঞতা। তুমি চাইলে এটা ভৌতিক কথাতে বলতে পারো, যেন অন্যরা জানে ভূতের ঘটনা শুধু ভারতেই নয়, আমেরিকার এই আধুনিক শহরগুলোতেও কিছু অজানা ছায়া এখনও বেঁচে আছে। আমি এখনও বিশ্বাস করতে পারি না আমরা সত্যিই ওই বাড়িতে থেকেছিলাম। তো অমিতদা, এই ছিল ঘটনা। আশা করছি তোমার ভালোই লেগেছে। ভালো লাগলে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের প্রত্যেকের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও।
তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সৌমিত্র চরণ, সেকেন্ড কমেন্ট করেছে প্রিয়াঙ্কা রয়, থার্ড কমেন্ট করেছে সুশান্ত সাহা। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সাথী সান্ত্রা, শর্মিষ্ঠা দাস, অঞ্জলি মণ্ডল, কার্তিক সাহা, রত্না রয়, শামিমা রাড়ি, স্বপ্না বাজাল, পাপড়ি ডোলা, শান্তনু ভট্টাচার্য, সনাতন পাত্র, মৌমিতা সাহা দাস, অন্তিম স্যাড মোমেন্ট, অঞ্জলি মণ্ডল, সোমা রয়, মৌসুমি ব্লগস, মলি পাল, শঙ্কর চক্রবর্তী, আদিবা মিম লিখেছে ঘটনা 3টে ভালো লাগলো, বাংলাদেশ ঢাকা থেকে শুনছি। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার। তৃষ্ণা জানা লিখেছে আমার নামটা একবার বলো, আমার নাম তৃষ্ণা। হ্যালো তৃষ্ণা। তারপরে কমেন্ট করেছে জুলফিকার আলী, লিখেছে হ্যালো অমিতদা, আমার বোনের নামটা একবার হ্যালো করে বলবে। আমার নাম জুলফিকার, আমার বড় দিদির নাম তানজিমা এবং ছোট বোনের নাম জুলেখা। হ্যালো জুলফিকার, হ্যালো তানজিমা, হ্যালো জুলেখা। তারপরে কমেন্ট করেছে দিগন্ত সামন্ত, গীতা গোস্বামী, শুভজিৎ দাস লিখেছে আমার মেয়ের নামটা একবার নিও, আমার মেয়ের নাম সৃজন্না। হ্যালো সৃজন্না। তারপরে কমেন্ট করেছে রোহিত সান্ত্রা, মারিয়া বড়ই, অনু বণিক, পূর্ণ ঘোষ, সুব্রত সি, রিক মণ্ডল, সুশান্ত দাস, চুমকি ঘোষ, শিহাব শাফিরউদ্দিন, গীতা গোস্বামী, সন্দীপ হোর, অমিতা ঠাকুর, অন্তার মণ্ডল, লাভলি হালদার, শুভেন্দু দত্ত, তন্নি হালদার, এমডি মন, অমিত চক্রবর্তী, সুস্মিতা শিকারী, মলাই চক্রবর্তী, সোমা রয়, রোহিত সান্ত্রা, শিল্পা চ্যাটার্জি, বিশ্বজিৎ দাস। তারপরে আরও কমেন্ট করেছে মিস্টার নিউটাউন, রোহিত, নীলাদ্রি শীল, বিবেক বর্মন, পূর্ণ ঘোষ, রেখা পাসওয়ান, শুভজিৎ দাস লিখেছে তোমার গলায় ভৌতিক কথাগুলো এত সুন্দর লাগে যে কি বলবো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রিয়া, নিবেদিতা হালদার, মৌসুমি ব্লগস লিখেছে চলে এসেছি অমিত ভাই একদম। তারপরে কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি, সুমিত ঘোষ, প্রিয়া দাস, মনিকা ত্রিপুরা, এনাক্ষী দাস লিখেছে সত্যি খুব ভালো এপিসোড, অনেক কিছু জানা গেল, একদম থ্যাংক ইউ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।